আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আলোর পরম প্রতিসরাঙ্ক কি, সেটা আমরা শিখেছিলাম। আজকে তার পরবর্তী অংশগুলো আমরা একটু দেখে নিই। পরম প্রতিসরাঙ্ক নিয়ে কিছু বলবো, আর দেখবো কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে কীভাবে আলোর কীভাবে প্রতিসরণ হয় সেটা আমরা দেখে নেব। তো পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমরা আগের দিনে যেটা দেখেছি যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমে যদি মিউ হয়, তাহলে এই মিউ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ সি দিয়ে লিখেছিলাম, আর ওই মাধ্যমে আলোর বেগ কোনো অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি। এটা আমরা আগে দেখেছিলাম। মিউ ইকুয়ালস টু সি বাই ভি রিলেশনটা আমি বলেছিলাম। আর আগের দিনে বলেছিলাম যে একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যখন আলো প্রবেশ করে, তাহলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, আলোর গতিপথের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এগুলোর পরিবর্তন হয়। ঠিক আছে, এখন এবারে আজকে যে নতুন জিনিসটা শিখতে হবে আমাদেরকে, দেখো ধরো এটা হচ্ছে দ্বিবের তল দুটো মাধ্যমে, এটা হচ্ছে একটা মাধ্যম, ধরো মাধ্যম 1, আর এটা হচ্ছে মাধ্যম 2। তো একটা আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হচ্ছে তির্যকভাবে আপতিত হলো। তো তির্যকভাবে আপতিত হওয়ার পর প্রতিসরণ হলো এখানে। তো এই আলোক রশ্মিটা প্রতিসরণ হলো। তাহলে আমরা এখানে প্রতিসরাঙ্ক বলতে যেটা আমরা পেয়েছিলাম আগে, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যার সাপেক্ষে সেটা এখানে বসাতে হয়, যে মাধ্যমে যাচ্ছে আলোটা সেটা এখানে বসাতে হয়, মিউ 1 2। তো এই যে মিউ 1 2, এটা মানে কি আলোর গতিবেগের টার্মসে, সেটা আমরা একটুখানি শিখবো আজকে। এটা যেহেতু শূন্য মাধ্যম নেই, এটা একটা মাধ্যম আছে, আমরা আগে যেমন পরম প্রতিসরাঙ্কে বলেছিলাম ঠিক সেইভাবে আমাদেরকে শিখতে হবে। আমরা পরম প্রতিসরাঙ্কে বলেছিলাম শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলো আসছে, তাই ওপরে ছিল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর নিচে ছিল অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ। এখন যেহেতু এটা শূন্য মাধ্যম না, তাই সি দিয়ে লিখবো না, এটা যেহেতু 1 নম্বর মাধ্যম, তাহলে এটাকেও আমি ভি দিয়ে লিখলাম। ধরো এটাকে V1 লিখলাম, তাহলে V1 হচ্ছে এই মাধ্যমে আলোর গতিবেগ, মানে 1 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে V1। আর 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগকে আমরা ভি দিয়ে না লিখে V2 দিয়ে রিপ্লেস করছি। অর্থাৎ মিউ 1 2 মানে হচ্ছে V1 বাই V2। V1 হচ্ছে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ, অর্থাৎ দেখো মিউ 1 2 আমি যদি এটা পুরোপুরি লিখে দিই, তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটা প্রথম মাধ্যমে আলোর গতিবেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউ 1 2 হচ্ছে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ, এটা মানে হচ্ছে V1, আর এটা হচ্ছে V2। তাহলে V1 বাই V2 প্রথম মাধ্যমে আলোর গতিবেগ বা দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ। এবারে দেখো একটা এক্সপ্রেশন আমি তৈরি করার চেষ্টা করছি। তো পরম প্রতিসরাঙ্ক টার্মসে, তো এগুলো একটু শিখে রাখা ভালো, তাই একটু দেখেছি, অতটা যদিও খুব একটা কাজে লাগে বলে মনে হয় না আমাদের ক্লাস 10-এ, তাও শিখে রাখতে হবে, এখন কোশ্চেনের প্যাটার্ন পাল্টাচ্ছে। তো মিউ 1 2 V1 বাই V2 আছে, তো এই V1 বাই V2টাকে আমি এইভাবে লিখছি, V1 ইন্টু 1 বাই V2, এইভাবে লিখলাম। এবার এই যে V1টাকে আমি এইভাবে লিখলাম, V1 বাই C, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর এটা হচ্ছে সি বাই ভি টু। তার মানে আমরা মিউ 1 2টাকে আমরা এইভাবে লিখেছি। আরও আমাদের করছি আমরা, আর কতগুলো স্টেপ আছে এটা মুছে দিলাম আমি। এই রিলেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, মিউ 1 2 ইকুয়ালস টু, দেখো এই জিনিসটাকে এইভাবে বানানো যায়, সি বাই ভি টু, এটাকে লিখলাম এখানে, আর এটা যদি নিচে লিখে এটা উল্টে যাবে, এটা হবে সি বাই ভি ওয়ান, সি বাই ভি ওয়ান। এখন আমরা আগের বারে কি পেয়েছিলাম, মিউ ইকুয়াল টু সি বাই ভি, এটা পেয়েছিলাম। তার মানে সি বাই ভি, এটা যেহেতু আছে, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ,
তাহলে এটা হচ্ছে মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক, যে মাধ্যমের কথা বলা হচ্ছে যেহেতু শূন্য মাধ্যমের সাপেক্ষে আছে, তাই ওই হচ্ছে ওই মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক। কাজে যদি এই c/v2 থাকে তাহলে এটাকে আমরা μ2 দিয়ে লিখবো, মানে 2 নম্বর, মানে দ্বিতীয় মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক। আর এই যে c/v1 যেটা, এই c/v1 যেটা, সেটাকে আমরা μ1 দিয়ে লিখতে পারবো। μ1 মানে হচ্ছে প্রথম মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে প্রথম মাধ্যমে আলোর পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই রিলেশনটাকে ইজিলি আমরা লিখতে পারি, এটা হচ্ছে μ2 আর এটা হচ্ছে μ1। তার মানে আমরা পেলাম μ12 ইকুয়াল টু μ2/μ1, এই রিলেশনটা পেলাম। অর্থাৎ এখান থেকে যেটা আমরা জানতে চাইছি, এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি, এখানে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই μ1, মানে হচ্ছে প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। একটা এক্সাম্পল দিয়ে দেখি। হ্যাঁ, আমরা ধরো এই একটা প্রতিসরণের ক্ষেত্রে আমি বলছি যে এর ওপরে আছে একটা মিডিয়াম, নিচে একটা মিডিয়াম। ধরো এটা জলের মধ্যে একটা কাঁচ আছে, তাহলে নিচটা হচ্ছে কাঁচ মানে ইংলিশে বলে গ্লাস, আর উপরে আছে জল। তাহলে ওয়াটার থেকে গ্লাসের মধ্যে যাচ্ছে আলো, ওয়াটার থেকে গ্লাসের মধ্যে আলো যাচ্ছে। এখন আমরা প্রথম মাধ্যমটাকে নিয়েছি ওয়াটার আর দ্বিতীয় মাধ্যমটাকে নিয়েছি গ্লাস। তাহলে 1 এর জায়গায় আমরা W দিয়ে লিখবো, আর 2 এর জায়গায় আমরা G ফর গ্লাস, তাই G দিয়ে লিখবো। কাজেই আমরা এইটা লিখতে পারি, এই যে μ12, 1 মানে W আর 2 মানে হচ্ছে G, তাহলে μWG। তাহলে এখানে লিখবো আমরা μ2/μ1, এই যে রিলেশন পেয়েছিলাম μ2/μ1, μ2 এর জায়গায় আমরা লিখবো μ2, 2 না লিখে G লিখবো, আর μ1 না লিখে W। একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে এই যে μWG মানে ওয়াটার থেকে গ্লাসের দিকে আলো যাচ্ছে জল থেকে গ্লাস মানে কাঁচের দিকে। তাহলে মনে রাখবে এইরকম থাকা মানে এই যে জিটা এটা উপরে থাকা আর ডাব্লুটা নিচে, মানে যেখান থেকে আসছে আলোটা তার যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক সেটা নিচে হবে, আর যেখানে যাচ্ছে সেটা উপরে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে এত কিছু করার দরকার পড়ে না। তাহলে আমরা এটা μg/μw একটা অঙ্ক করে দেখা, একটা অঙ্ক করে আমরা দেখি কি হতে পারে। এরকম টাইপের অঙ্ক ছোট ছোট থাকতে পারে। তো ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই μw এর ভ্যালুটা হচ্ছে 4/3, এটা হচ্ছে জলের পরম প্রতিসরাঙ্কের মান, আর μg কাচের পরম প্রতিসরাঙ্কের মান হচ্ছে 3/2, এটা হচ্ছে কাচের পরম প্রতিসরাঙ্কের মান। তাহলে দেখো μwg যেটা আসবে, μwg ইকুয়াল টু আমরা কি দেখেছি μg/μw, μg এর ভ্যালু কত 3/2 আর μw এর ভ্যালু কত 4/3, আর এটা 3/3 এটা উল্টে যাবে 3/4 এসে যাবে, আর এটা আসছে 9/8, অর্থাৎ μwg ইকুয়াল টু 9/8। তাহলে আমরা দেখলাম জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 9/8, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তাহলে 1 এর চেয়ে বেশি, উপরে নয় মানে বেশি আছে, মানে which is more than 1। এটা মানে মিন করে যে
যে ওয়াটার থেকে যদি গ্লাসে যদি যায়, তার মানে যদি একের চেয়ে বেশি যদি ওই মিউ ডাব্লিউ জি এর ভ্যালুটা হয়, তার মানে যেখানে যাচ্ছে সেটা ঘন মাধ্যম। অর্থাৎ জল হচ্ছে লঘু মাধ্যম আর গ্লাস হচ্ছে ঘন মাধ্যম। কারণ আমরা জল থেকে গ্লাসের দিকে নিয়ে গেছিলাম, আলো যাচ্ছিল জল থেকে গ্লাসে। যেহেতু ভ্যালুটা বেরিয়েছে মোর দ্যান 1, 9/8 মানে মোর দ্যান 1 মানে 1.125, সো এখানে আমরা বলবো যে জল হচ্ছে লঘু মাধ্যম, গ্লাস হচ্ছে ঘন মাধ্যম। একটা জিনিস শেখা যাবে, একটা জিনিস আমরা শিখে নেব দেখি। তাহলে দেখো আরেকটা জিনিস আমি যেটা বলছি এখন, ধরো আমরা এখানে পেলাম মিউ ডাব্লিউ জি, তাহলে মিউ ডাব্লিউ জিটা আমরা পেয়েছি মিউ জি বাই মিউ ডাব্লিউ, রাইট? এটা আমরা পেয়েছি। তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই মিউ ডাব্লিউ বাই মিউ জি, এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই মিউ ডাব্লিউ বাই মিউ জি। আমি বলেছি যে উপরে যেটা থাকবে সেটা এদিকে, আর নিচে যেটা থাকবে সেটা এদিকে, মানে এটা হচ্ছে গ্লাস থেকে ওয়াটারের দিকে যাচ্ছে। এটা যদি আমি এইরকম আকারে বানাই, এর অ্যাবসলিউট থেকে রিলেটিভে যদি যাই, তাহলে আমরা যেটা নিচে সেটা আগে আসবে, যেটা উপরে সেটা পরে আসবে। তাহলে একটা মজার রিলেশনটা যেটা দেখলাম আমরা, এটা মিউ ডাব্লিউ জি মানে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা দেখলাম 1 বাই মিউ জি ডাব্লিউ মানে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কের রেসিপ্রোকাল। এটা আমরা একটা নতুন রিলেশন পেলাম। এটা কি কাজে লাগবে সেটা দেখি। ধরো আমাদের যে অঙ্কটা যেটা আগেরবারে আমরা করলাম, আমাদের ভ্যালুটা এসেছিল মিউ ডাব্লিউ জি, অর্থাৎ জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক পেয়েছিলাম 9/8। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কের ভ্যালু পেয়েছিলাম 9/8। তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি 9/8 হয়, আর আমাদের যদি কোশ্চেনে আসে যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, তাহলে দেখো খুব ইজিলি আমরা বার করে দেবো যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এই রিলেশন দিয়ে এটা এদিকে নিয়ে এলাম, এটা এদিকে নিয়ে এলাম, আমি এটাকে ইন্টারচেঞ্জ করলাম, এটা এদিকে এটা এদিকে। তাহলে মিউ জি ডাব্লিউ এদিকে গেল, বা নিচে ছিল ওপরে চলে গেল, মিউ ডাব্লিউ জিটা নিচে চলে গেল। তাহলে হুইচ ইজ মিউ ডাব্লিউ জি এইখানে। তাহলে মিউ ডাব্লিউ জি এর ভ্যালুটা বসিয়ে দিই, কত আছে মিউ ডাব্লিউ জি এর ভ্যালুটা 9/8। তাহলে এটা করে আসছে কত 8/9। অর্থাৎ আমরা পাচ্ছি কি মিউ জি ডাব্লিউ ইকুয়াল টু 8/9। ওপরে কম আছে 8/9 মানে হুইচ ইজ লেস দ্যান 1। হুইচ ইজ লেস দ্যান 1 মানে এখানে আলো যাচ্ছিল জি থেকে ডাব্লিউতে, মানে গ্লাস থেকে কাঁচে। তাহলে গ্লাস থেকে কাঁচে যখন যাবে, গ্লাস থেকে ওয়াটারে, কাঁচে ডাব্লিউ ফর ওয়াটার, তাহলে গ্লাস মানে কাঁচ থেকে যখন জলে যাবে, তখন দেখতে পাচ্ছি যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 8/9, যেটা একের চেয়ে কম, উপরে যেটি ছোট সংখ্যা। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে জল হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এটা আমরা একটা শিখলাম। অর্থাৎ আমরা ইন জেনারেল যেটা আমরা বলতে পারবো যে 1 2 দিয়ে μ1 2 মানে হচ্ছে 1/μ2 মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু হচ্ছে রেসিপ্রোকাল অফ দ্বিতীয় মাধ্যমের সাথে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা আমরা এখানে পেলাম। ঠিক আছে, এটা খুব ইউজফুল ফর্মুলা, কাজে লাগতে পারে। আর একটা আমাদের দরকার জানা, সেটা হচ্ছে আর একটা যেটা আমাদের জানার দরকার, ধরো কাচের প্রতিসরাঙ্ক আমি যদি বায়ু সাপেক্ষে বলি, এই বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। এখন আমরা এই বায়ু যেহেতু শূন্য মাধ্যমের খুব কাছাকাছি, আমরা এটাকে আমরা সিম্পলি বলতে পারি যে কাচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, যেটা আমরা ধরেছিলাম একটু আগে। আবার আমরা করতে পারি কি, এই যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2, এটা উল্টো করে যদি বলি কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 মানে বায়ুর সাপেক্ষে এটা 3/2। এবার ধরো উল্টো করে যদি বলি যে এটা মানে হচ্ছে 1/μ3, একটু আগে যেটা পড়লাম
এটা হচ্ছে 3/2। তার মানে মিউ জি এ ইকুয়ালস টু হয়ে যাবে 2/3, আর 3/2 এর উল্টো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 2/3, আবার বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যা হবে, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক তার উল্টোটাই হবে। তো এটা আমাদের এই খুব কাজে লাগবে এই জায়গাটা। অর্থাৎ আমরা যদি বলি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে যদি মিউ হয়, বায়ুর সাপেক্ষে যদি মিউ হয়, তাহলে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে ওই মাধ্যমের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে 1/μ। আবার বলছি, কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে ওই মাধ্যমের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে 1/μ। এটা আমাদের কাজে লাগতে পারে। আমরা এখন যেটা শিখব সমান্তরাল কাচ ফলক। তো সমান্তরাল কাচ ফলক আমরা অনেকেই দেখেছি পেপার ওয়েট হিসাবে। এটা একটা কাচের একটা স্ল্যাব, এটা একটা কাচের স্ল্যাব, আর এটা হচ্ছে সমান্তরাল কাচ ফলক। তো এই সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর গতিপথটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট। সমান্তরাল কাচ ফলকের মধ্যে একটা তির্যক আলোক রশ্মি এসে পড়বে। ধরো এটা একটা তির্যক আলোক রশ্মি এসে পড়ছে, এবারে এটা কিভাবে যাবে সেটা আমরা দেখব। এখানে একটা অভিলম্ব ড্র করলাম। তাহলে আমরা জানি যে সোজা পথে, এর যে সোজা পথটা দেখো, এর সোজা পথটা হচ্ছে এইটা, এরকম। এই ডায়াগ্রামটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা বায়ু মানে এয়ার, এটা কাঁচ অর্থাৎ গ্লাস, আর এটা আবার বায়ু মানে বায়ু থেকে কাঁচে আসছে, আবার কাঁচ থেকে বায়ুতে যাবে। ওকে, তাহলে দেখো যখন এখান থেকে রশ্মিটা এখানে আসছে, রশ্মিটার নাম দিয়ে দিচ্ছি, এ থেকে বিতে এসে পড়লো, নর্মাল আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা লিখেই দিই, এটা ধরো I1, আর এটা মনে করো R1 প্রতিসরণ কোণ। না, প্রতিসরণ কোণ এখনো করিনি, সরি। এখানে অভিলম্বের কাছে চলে আসে, লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের কাছে চলে আসে। তাহলে এই রশ্মিটা অভিলম্বের একটু কাছে করে দিলাম, কাছে। তাহলে এই যে কোণটা যেটা ফর্ম করলো, এটাকে আমি বলছি, এই কোণটা এটাকে বলছি আমি R1 প্রতিসরণ কোণ। আবার এখানে আমি একটা অভিলম্ব টানলাম। এবার হচ্ছে কাঁচের থেকে বায়ুতে যাচ্ছে, কাঁচের থেকে যখন বায়ুতে যাবে তখন রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম সেট পাতে দূরে চলে যাবে, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দূরে চলে যাওয়ার কথা, তাহলে এটা দূরে চলে যাবে। তাহলে রশ্মিটা ধরা যাক এরকম একটা পথে চলে গেল, এই পথে চলে গেল। তাহলে এই কোণগুলো, এটা হচ্ছে আপাতন কোণ, ভেতরে আছে বলে আর দিয়ে লিখছি এই কোণটা। এটা হচ্ছে R2 ধরা যাক, এটা নির্গমন কোণ, যে কোণে লঘু মাধ্যমে বেরিয়ে গেল, এটাকে আমরা I2 দিয়ে লিখছি, I2। প্রত্যেকটা রশ্মির নাম দিচ্ছি এখানে আমরা, এটা বি থেকে, এটা বিসি, এটা ধরো সিডি রশ্মি নির্গমন। যদি রশ্মিটা যদি স্ট্রেট যেত, যদি কোনো কাচ ফলক না থাকতো, তাহলে রশ্মিটা সোজা পথে চলে যেত। তাহলে ধরা যাক এই রশ্মিটা এরকম সোজা পথে চলে গেছে, তাহলে ধরা যাক এটা হচ্ছে বি পথে চলে গেছে। এখন দেখো এখানে যেহেতু এটা সমান্তরাল, আর এই যে লম্ব, এটাও একটা লম্ব টেনেছি, এটাও একটা লম্ব টেনেছি, তাহলে এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, এটা যদি একটা লম্ব টানি এখানে, আর এখানে যদি আর একটা লম্ব টানি, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এরা দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা। তার মানে এই রেখাটা সমান্তরাল সরলরেখা। আর কাজে যদি এটা জয়েন করে দিই, তাহলে এটা দেখো, এটা দেখে মনে হচ্ছে যে এটা ভেদক, তাহলে এটা জেড এর মতো হচ্ছে, অর্থাৎ একান্তর কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এই কোণটা, এই দুটো যদি সমান্তরাল সরলরেখা যদি ভেদক হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ R1 আর R2 সমান হবে। তাহলে এইখানে যে R1 ছিল আর এটা যেটা R2 পেয়েছিলাম, এই R1 আর R2 ইকুয়াল হয়ে গেল।
তাহলে R1 ইকুয়াল টু R2, এটা একটু মাথায় রাখতে হবে, এখানে R1 ইকুয়াল টু R2 হচ্ছে। এবার দেখো বায়ু থেকে কাঁচে এসেছিল, বায়ু থেকে কাঁচে আলো প্রবেশ করেছে, তাহলে বায়ু থেকে যখন কাঁচে এসে প্রবেশ করেছে তখন আমরা জানি যে মিউ এ জি মানে বায়ু থেকে কাঁচে আসছে, তাহলে ইকুয়াল টু কি হবে সাইন আই, আই মানে এখানে I1 বাই কি হবে সাইন আর, সাইন আর মানে কত হবে R1, সাইন I1 বাই সাইন R1। এটা এই তলটার ক্ষেত্রে, এই উপরে যদি তলটার নাম দিয়ে দিই XY, তাহলে XY তলটার ক্ষেত্রে। এবার নিচেরটা যদি দেখতে পাও, এই নিচে ধরো এই তলটার ক্ষেত্রে বলছি X ড্যাশ Y ড্যাশ, এই তলটা কিন্তু দেখো উল্টোটা হয়েছে, কাঁচ থেকে গেছে বায়ু, আগেরটাই ছিল বায়ু থেকে কাঁচ, তার মানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এবার হচ্ছে কাঁচের থেকে বায়ু, অর্থাৎ এবারে আমরা লিখবো মিউ জি এ, এটা উল্টোটা ঠিক, মিউ জি এ কাঁচের থেকে গেছে বায়ুতে, তো কাঁচের থেকে বায়ুতে গেছে এখানে, তাহলে মিউ জি এর ভ্যালুটা কি হবে, তাহলে সাইন এখানে অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেল ইনসিডেন্ট হচ্ছে R2, তাহলে সাইন R2, আর নিচে কি আসবে, নিচে আসবে সাইন I2, সাইন I2 এলো। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি, আমরা একটু আগে শিখেছিলাম যে মিউ জি এ মানে হচ্ছে 1 বাই মিউ এ জি, দেখবে ভিডিওটা কয়েক মিনিট আগে যে আমরা শিখেছি এটা হচ্ছে মিউ জি এ মানে মিউ এ জি, তাহলে মিউ এ জি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাইন I2, I2 না সাইন R2, সাইন আছে R2 বাই কি আছে সাইন I2, লিখে দিলাম এখানে। এবার এটাকে উল্টে দিচ্ছি, এটাকে উল্টে দিচ্ছি, তাহলে এটা কি হলো মিউ এ জি ইকুয়াল টু হলো সাইন I2 বাই সাইন R2। এবার এই দুটি ইকুয়েশন দিকে তাকাও, এটা 1 এটা 2, তাহলে এখানেও মিউ এ জি আছে বাঁদিকে, আর এটাতেও মিউ এ জি আছে বাঁদিকে, এখানে সাইন I1 বাই সাইন R1 আছে, এখানে সাইন I2 বাই সাইন R2 আছে, এই দুটিকেই সমান আছে মিউ এ জি, তাহলে আমরা দুটোকে ইকুয়েট করছি, তাহলে আমরা লিখতে পারবো যে সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারবো সাইন I2, তাহলে এটা হচ্ছে সাইন I2 বাই সাইন R2, যেহেতু দুটো এক্সপ্রেশন দেখছি মিউ এ জির সঙ্গে ইকুয়াল, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কের সঙ্গে ইকুয়াল। এবার দেখো আবার পেয়েছি R1 আর R2 ইকুয়াল, এই রিলেশনে পেয়েছি, তাহলে R1 আর R2 যেহেতু ইকুয়াল পেয়েছি, R1 আর R2 যদি ইকুয়াল পেয়েছি, তাহলে আমরা এখানে লিখে দিই যে সাইন I1 বাই সাইন R1 যা আসবে, তাহলে এখানে সাইন I2 বাই সাইন R1 এর জায়গায় R2 এর জায়গায় R1 আমি পুট করে দিলাম, যাতে এইটা আর এইটা ক্যান্সেল করে যায়, এইটা ক্যান্সেল করে গেল দুইটা, অর্থাৎ এলো সাইন I1 ইকুয়াল টু কি এলো সাইন I2 এলো, তাহলে সাইন I1 এদিকে সাইন I2, তাহলে কম্পেয়ার করলে কি পাওয়া যায় I1 ইকুয়াল টু I2, তাহলে এইটা আমাদের খুব দরকার ছিল, I1 ইকুয়াল টু I2 টা আমরা দেখলাম, অর্থাৎ I1 মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর I2 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মানে যে অ্যাঙ্গেল আপতিত হয়েছিল ঠিক সেই অ্যাঙ্গেলই সেই অ্যাঙ্গেলেই এটা নির্গত হয়েছে দ্বিতীয় সারফেস থেকে, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে এই রেখাটা, তাহলে এই যেহেতু I1 I2 ইকুয়াল, তার মানে এই আপতিত রশ্মি আর যে এই যে নির্গমন রশ্মি এরা দুটো সমান্তরাল, অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করলাম যে AB সমান্তরাল CD। তো আমাদের সিলেবাসে এই AB সমান্তরাল CD পর্যন্তই আছে। এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এখানে ডায়াগ্রামটা তোমরা স্কেল পেন্সিল দিয়ে ভালো করে আঁকার চেষ্টা করবে, এবং আমরা এই প্রমাণটাও একটু দেখে নেবো কিভাবে প্রমাণটা হচ্ছে, এটা বারবার প্র্যাকটিস করবো আমরা, কারণ খুব ইম্পর্টেন্ট। আর এই যে কতগুলো জিনিস যেখানে এগুলো লাগছে সেগুলো আমি কিন্তু এই ভিডিও শুরুতেই কিন্তু বলে দিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আবার কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কী হতে পারে, ঠিক আছে।